আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। বরাবর তো আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছো। ওকে, শিমুল ওয়ালাইকুম আসসালাম, রিয়া ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবর মতো আরো একটি ক্লাস নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়া, তারপরে নসিব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আহ প্রচুর ক্লাস নিতে হবে আমাদের, ঠিক আছে, প্রচুর ক্লাস নিতে হবে। এক্সাম নকিং এট দ্য ডোর। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিমুল, জান্নাত আসছে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমার কি খবর? ফাতেমাকে দেখি না অনেকদিন। হ্যাঁ, পড়াশোনা কি বাদ দিয়ে দিছে ফাতেমা? তো যাই হোক, চলো যাই, আমরা শুরু করে দিই। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আহ, সেটা হলো টিস্যু নিয়ে আলোচনা করবো। কলা বা টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। কলা বা টিস্যু, কলা বা টিস্যু। হ্যাঁ, আশা করি সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমাকে এবং দেখতে পাচ্ছ। কলা বা টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো চলো যাই, কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমাদের প্রচুর সিলেবাসে প্রচুর পড়া বাকি রয়ে গেছে, তো আমাদের একটু ফাস্ট এগোতে হবে ইনশাল্লাহ। তোমরা খুব অ্যাক্টিভ হয়ে যাও, অ্যাক্টিভ হয়ে আমরা ক্লাস করা শুরু করে দিই। ওকে, ঠিক আছে। সো প্রথমে আমরা কথা বলবো কাকে নিয়ে? কলা বা টিস্যু নিয়ে কথা বলবো। সো তোমরা দেখতে পাচ্ছ, ধরো এটা একটা কোষ, 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 এই প্রত্যেকটা এক একটা কোষ। সো প্রতিটা যদি এক একটা কোষ হয়ে থাকে, তার মানে কি এগুলো কি আছে? একগুচ্ছ কোষ, তাই তো? একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ এগুলো। তো যদি এরকম হয় যে একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, দেখো উৎপত্তি হবে একই জায়গা থেকে। ওকে, একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপত্তি হয়, একই জায়গায় তারা অবস্থান করে এবং একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ করে। তো সেই কোষগুচ্ছকে আমরা কি বলবো? টিস্যু বলবো। সহজ কথায়, একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে, একই জায়গায় অবস্থান করবে এবং একই ধরনের যদি কাজ করে, তখন সেই একগুচ্ছ কোষকে আমরা কি বলবো? কলা বা টিস্যু বলবো। যেমন ধরো আমাদের যকৃতের কথা যদি বলতে পারি, ধরো তুমি মুরগির যকৃতের কথা বলো। তো মুরগির যকৃতের কথা কেন বলছি? কারণ এটা হলো তুমি সচরাচর খাওয়ার সময় কিন্তু তোমার সামনে পড়ে এটা, অর্থাৎ লিভারটা, যেটা কলিজা যেটা বলি আমরা। তো এই লিভার গুলো খেতে কিন্তু একই রকম লাগে আর কি। সো খেতে একই রকম লাগে এবং কোষগুলো কিন্তু দেখতে একই রকম এবং তাদের ফাংশনগুলো কিন্তু, অর্থাৎ কাজগুলো কিন্তু একই রকম। তার মানে কি, ওই যে লিভারের যে কোষগুলো, তারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, একই জায়গায় তারা অবস্থান করে এবং তারা কিন্তু একই ধরনের কাজ করে। সো লিভারের সবগুলো কোষকে আমরা কি বলবো? এক ধরনের টিস্যু বলবো আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো এবার আসো, আহ কোষের কলা বা টিস্যুর সঙ্গে আমরা শেষ করলাম। এবার আসো কলা বা টিস্যুর প্রকারভেদ। কলা বা টিস্যুর প্রকারভেদ। তো আগেই বলে রাখছি, কলা বা টিস্যু
এখান থেকে বিস্তারিত বড় একটা প্রশ্ন গত বছর এসে গেছে, তো এখান থেকে তোমাদের নেক্সট ইয়ার আর প্রশ্ন হবে না। কিন্তু যেটা হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন দুই একটা চাইলে হয়তো বা একটা আসতে পারে আর কি। তো সেই সংক্ষিপ্ত প্রশ্নটা কেমন হতে পারে, যে টিস্যু কাকে বলে বা কলা কাকে বলে, বা এই যে যে যত ধরনের আমরা কলা দেখবো আর কি, 5 ধরনের কলা এখানে দেখবো আমরা। তো সেই কলাগুলো আবার মানে কেমন হয় আর কি, প্রত্যেকটা সংজ্ঞা আর কি। তো সেই সংজ্ঞা টাইপের আমরা শিখে যাবো আর কি। আর একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে ধরো তোমার স্নায়ু কলা যেটা আছে আর কি, তো সেই স্নায়ু কলার আমরা প্রকারভেদটা এই বিস্তারিত আমরা জানতে পারি আর কি। ঠিক আছে, প্রকারভেদ না মানে ওইটা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানলাম আর কি। তো এটা হতে পারে আর কি। ওকে, তো চলো যাই আমরা দেখে নিই আর কি 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 কলা আছে। 1 নাম্বার আবরণী কলা, আবরণী কলা। 2 নাম্বার যোজক কলা। 3 নাম্বার পেশি কলা। 4 নাম্বার স্নায়ু কলা। আর 5 নাম্বার জনন কলা। তো এই 5 ধরনের আমরা গঠনের কাজের ভিত্তিতে এই টিস্যুগুলো কয় রকম হয়, 5 ধরনের হয়ে থাকে। কার ভিত্তিতে, আমরা ভিত্তিটা দেখিনি, গঠন ও কাজের ভিত্তিতে। কার ভিত্তিতে, গঠন ও কাজের ভিত্তিতে। গঠন ও কাজের ভিত্তিতে কিরকম হয়, যে এরকম 5 রকম আমরা কলা দেখতে পাই আর কি। তো কি কি কলা, আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা এবং জনন কলা। তো এই প্রত্যেকটারই আমরা সংজ্ঞা দেবো, শুধুমাত্র স্নায়ু কলার বিষয়ে গিয়ে আমরা একটু বিস্তারিত বলবো আর কি। ওইটা তোমাদের 2023 সালে এখান থেকে প্রশ্ন এসেছে, তো দ্যাটস ওয়াই আমরা ওইটা একটু দেখবো আর কি। ওকে, সো বাকি সবগুলো অ্যাজ ইউজুয়াল আমরা সংজ্ঞা দেখে যাবো। সো প্রথমে আসো আবরণী কলা নিয়ে আমরা সংজ্ঞা দিই। সিম্পলি চিন্তা করো, যে কলাগুলো দেহের আবরণ তৈরি করবে। ধরো আমাদের দেহের আবরণ তৈরি করছে, স্কিন মনে করো, হ্যাঁ, আবরণ তৈরি করবে। অথবা আমাদের দেহের ভিতরে কোনো অঙ্গ আছে, অঙ্গ ধরো মনে করো কিডনি, লিভার, আবরণ রিলেটেড যে কাজগুলো করবে জাসমিন, তাদেরকে আমরা হলো আবরণী কলা বলে থাকবো। সো সিম্পল কথা, তাহলে যে সকল কলা আমাদের দেহের আবরণ বা দেহের অঙ্গের আবরণ বা দেহের ভিতরে কোনো এমন কোনো উপাদান থেকে যার স্তর বা আবরণ হিসেবে কাজ করে, সেই সকল কলাকে আমরা কি বলবো, আবরণী কলা বলবো। সো দ্যাটস ইট, এখানে নিয়ে আর আমরা কথা বলার দরকার নেই। উদাহরণ হিসেবে দিতে পারো, যেমন পৌষ্টিক নালীর আবরণ, এটা আমরা উদাহরণ হিসেবে দিতে পারি আর কি। ওকে, তো এই হলো আবরণী কলা গেল, একটা শেষ। এবার 2 যোজক কলা নিয়ে কথা বলবো। যোজক কলা কারা? সো যোজক কলা কিন্তু আমাদের দেহে কোনগুলো একটু মাথায় রেখো, আমাদের দেহে যে অস্থি আছে তারা যোজক কলার মধ্যে পড়ে, আমাদের যে দেহের রক্ত আছে তারা যোজক কলার মধ্যে পড়ে, এরা হলো যোজক কলার মধ্যে পড়তেছে আর কি। হ্যাঁ, ইংলিশ বলে কানেকটিভ টিস্যু বলা হয় আর কি। সো এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, কঙ্কাল যোজক টিস্যু নিয়ে একটা বড় প্রশ্ন এসে গেছে 2024 সালে এসে গেছে আর কি। তো যে কারণে কিন্তু এখান থেকে আর বড় প্রশ্ন আসার সম্ভাবনা মানে এই পার্ট থেকে হবে না, হয়তো বা অন্য জায়গা থেকে হলে হতে পারে, বা মাঝারি ধরনের প্রশ্ন হতে পারে। তাও সেটা আমার কাছে মনে হয় যে নিউরনের গঠন যেটা আছে সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওইটা আজকে আমি গুরুত্ব সহকারে তোমাদের পড়াবো আর কি। ওকে, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। তো চলো যাই, বাকি অংশ নিয়ে আমরা কথা বলি। ওকে, তাহলে যোজক কলা কারা? তুমি খেয়াল করো যে যোজক কলার যদি সংজ্ঞা দিতে চাই, আমরা বলছি যে অস্থি হতে পারে এবং রক্ত হতে পারে, এরা হলো যোজক কলার কাজগুলো করে থাকে আর কি। মানে এরা মূলত যোজক কলা আর কি। তাহলে দেখো, অস্থি আমাদের দেহের কি করে, গাঠনিক গঠন করে, দেহ গঠন করে, এবং তাদের আমাদের যান্ত্রিক কাঠামো দান করে আর কি। ঠিক আছে, এবং রক্ত কি করে, প্রতিরক্ষায় কাজ করে থাকে। ঠিক আছে, রক্ত কি করে, প্রতিরক্ষায় কাজ করে আর কি। আহ, ধরো আমরা এখান থেকে দেখাচ্ছি, আবরণী কলাতে আমরা কি বললাম, আবরণী একটু লিখে দিই তাহলে ভালো হয়। আবরণী কলা, আবরণী কলার ক্ষেত্রে আমরা কি কি শিখলাম, যে দেহের আবরণ,
বা অঙ্গের, দেহের ভিতরে যে অঙ্গ আছে সেই অঙ্গের আবরণ, অথবা যে দেহের ভিতরে বিশেষ বিশেষ অংশ আছে, বিশেষ কোনো অংশ আবরণ যারা গঠন করে তারা হলো আবরণী কলা আর কি। এক গেল সে 2 যোজক কলা। এরা কারা? এরা হবে তোমার দেহে যারা গঠন করবে, গাঠনিক উপাদান, গাঠনিক উপাদান। তারপরে হলো যান্ত্রিক কাঠামো যারা দান করবে, যান্ত্রিক কাঠামো দান করবে। এছাড়া কি করতে পারে? প্রতিরক্ষায় ভূমি রাখে, প্রতিরক্ষায় যারা ভূমিকা রাখে তাদেরকে, হ্যাঁ, তাহলে দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষায় ভূমিকা পালনের সাথে সাথে আরো কি কাজ করতে পারে? এক্সট্রা কাজ, এক্সট্রা আরো কাজ করতে পারে কি, যে দেহের বিভিন্ন অংশের মধ্যে কি করতে পারে? পুষ্টি সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করা, এবং সেই সাথে সাথে এর সাথে কি করবে আরো, যে দৈহিক বৃদ্ধি সাধন করবে, দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তো তাদেরকে আমরা বলবো কি? যোজক কলা আর কি। তো সিম্পলি আমরা যদি বলি যে যোজক কলা কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, সেটা মাথায় রাখবে আর কি। তাহলে মেসোডার্ম থেকে উদ্ভূত যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষায় কাজ করার পাশাপাশি আরো কি কাজ করে থাকে, যে তারা হলো আমাদের কি করে, দেহের বিভিন্ন উপাদান, ধরো যে আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করি সেগুলোকে রক্ত দেহের বিভিন্ন অংশে, মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে সবগুলো কোষের মাঝখানে সেগুলোকে ছড়িয়ে দেয় আর কি। তার মানে সরবরাহ কাজটা করতেছে, এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করতেছে? আমাদের বৃদ্ধি সাধনে ভূমিকা রাখতেছে। তো তাদেরকে আমরা কি বলবো? যোজক কলা বলবো। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। ওকে, এবার আসো 3 নম্বর চলে যাচ্ছে। 3 নম্বর হলো পেশি কলা। পেশি কলা কারা? তো এরা এক ধরনের স্থিতিস্থাপক কলা। কেমন কলা? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক কলা। তোমার স্থিতিস্থাপকতা থাকবে। নর্মালি চিন্তা করো, ধরো এই যে আমাদের মাসেল আছে, মাসেলগুলোকে ধরো আমরা হাতকে যদি এরকম চাপ দেই, তাহলে কি মাসেল দেবে যাচ্ছে না? এই যে যে চাপ দিলে কি হয় দেখো, যে চাপ প্রয়োগ করলে মাসেল এখানে কি মাংস দেবে যাচ্ছে না? হ্যাঁ, দেবে যাচ্ছে। তার মানে কি এটা কি দেবে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসছে। তার মানে কি এর স্থিতিস্থাপকতা আছে, ইলাস্টিসিটি আছে। বুঝতে পারতেছো? দেখো এই যে মাসেলের মাংসে চাপ দিলাম, নিচু হয়ে গেল, আবার ছেড়ে দিলাম আগের জায়গায় চলে আসলো। তার মানে যে মাংস বসে কি আছে? স্থিতিস্থাপকতা আছে। ওকে, খেয়াল করো। তার মানে কি স্থিতিস্থাপক কলা, এরা হবে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য থাকবে আর কি। এবং দেহের বিভিন্ন অঙ্গ, ধরো আমার হাত, এই যে হাত, এই হাতটাকে আমি এরকম করলাম, আবার এরকম করলাম, আবার এরকম করলাম, এরকম করলাম, বা আমি এখন হাঁটতে মন চাইলে হাঁটলাম, এগুলো কার মাধ্যম হচ্ছে? পেশির মাধ্যমে। তার মানে দেহের বিভিন্ন অঙ্গকে সঞ্চালনে কি রাখতেছে? ভূমিকা রাখতেছে। ওকে, তাহলে এর যে সকল স্থিতিস্থাপক কলা দেহের বিভিন্ন অঙ্গকে বা দেহের বিভিন্ন অংশকে সঞ্চালনে কি রাখে বা নড়াচড়া কি রাখে, ভূমিকা রাখে, তাদেরকে আমরা কি বলবো? পেশিকলা বলবো। তাহলে 2 নম্বর অংশ কি? দেহের বিভিন্ন অংশকে সঞ্চালনে বা চলাচলে, সঞ্চালনে বা চলাচলে কি রাখে? ভূমিকা রাখে। তাদেরকে আমরা কি বলবো? পেশিকলা। সিম্পলি চিন্তা করো, আমি যেভাবে তোমাকে দেখলাম আর কি, যে যে সকল স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক কেন? কারণ এই যে আমি দেখলাম মাংসপেশিকে চাপ দিলাম,
নিচু হয়ে গেল, ছেড়ে দিলাম, আগের জায়গায় চলে আসলো আর কি। চাপ দিলাম, আবার আগের জায়গায় চলে আসলো। তাহলে যে সকল স্থিতিস্থাপক কলা কি করে আমাদের দেহের বিভিন্ন অংশকে যে সঞ্চালন বা চলাচলে বা এই চলাচলে কি রাখতেছে, ভূমিকা রাখতেছে আর কি, তাদেরকে আমরা বলবো পেশিকলা বলবো। ওকে, তাদেরকে কি বলবো, পেশিকলা বলবো। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, সেই পেশিকলাগুলো তৈরি হয় কোথা থেকে? পেশিকলাগুলো তৈরি হয় কোথা থেকে? ভ্রূণীয় মেসোড্রাম থেকে তৈরি হয়। মেসোড্রাম থেকে তৈরি হয়। পেশিকলাগুলো তৈরি হয় কোনখান থেকে? ভ্রূণীয় মেসোড্রাম থেকে। আমরা জানি কি এক্টোডাম, এন্ডোডাম, মেসোড্রাম, এই যে এই মাঝখানের স্তর থেকে এই পেশিকলাগুলো তৈরি হয়ে থাকে। ওকে, আর এই পেশিকলাগুলো কি হয় থাকে? তোমার লম্বা লম্বা কি এরকম তন্তু দ্বারা গঠিত হয় আর কি। ওকে, এবং সেই যে পেশিকলাগুলো যে কোষগুলো দিয়ে গঠিত হয়, সেই কোষের যে বাইরের আবরণ থাকে, ধরো কথার কথা এটা যদি সেই পেশিকলা হয়, ধরো কথার কথা এটা একটা পেশিকলা টিস্যু আর কি, যে এই টিস্যু ধরো বা এটা একটা কোষ, এটা হলো তার হলো চারপাশে আবরণ আর কি, এটা হলো আবরণ। ওকে, সো এই আবরণের একটা নাম আছে আর কি। পেশি পেশিকলার যে কোষ, সেই কোষের যে আবরণ অর্থাৎ প্লাজমা মেমব্রেন, তাকে আমরা বলি কি সার্কোলেমা। সার্কোলেমা বলি। খেয়াল করো, পেশি টিস্যুতে যে কোষ আছে সেই কোষের যে আবরণ, আমরা সাধারণত জানি একটা কোষের যে আবরণ থাকে তার নাম কি? প্লাজমা মেমব্রেন বলি। এটাকে কি বলি? প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলতেছি এদের ক্ষেত্রে? সার্কোলেমা বলতেছি আর কি। আচ্ছা, আর এই কোষের মাঝখানে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এগুলিকে সাইটোপ্লাজম। ওকে, কোষের মাঝখানে থাকে সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম থাকে। ওকে, সাইটোপ্লাজম থাকে। এই সাইটোপ্লাজমের নাম দিচ্ছি কি আমরা? তার একটা নাম আছে, সেই নামটা কি? সার্কোপ্লাজম। ওকে, তাহলে পেশিকলার বেলায় প্লাজমা মেমব্রেনকে বলতেছি কি আমরা? পেশিকলার যে কোষ, সেই কোষের প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলছি? সার্কোলেমা। আর পেশিকলার যে কোষে যে সাইটোপ্লাজম থাকে তার নাম কি? সার্কোপ্লাজম বলা হয়। কি বলা হয়? সার্কোপ্লাজম। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, এখন এই যে আমরা সার্কোপ্লাজম বলতেছি, তো সেই সার্কোপ্লাজমে কি থাকবে? এই সার্কোপ্লাজমে অসংখ্য কি থাকবে? মায়োফাইব্রিল থাকবে। কি থাকবে? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল, ফাইব্রিল মানে সুতা, ফাইব্রিল অর্থাৎ মায়ো মানে মাসেল, ফাইব্রিল মানে সুতা, তার মানে মাসেলের যে সুতা তার নাম হলো কি? মায়োফাইব্রিল। সো এই মায়োফাইব্রিল মূলত কি দিয়ে তৈরি হয়েছে? দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়েছে আর কি। এক অ্যাক্টিন ও দুই হলো কি? মায়োসিন। এই দুই ধরনের প্রোটিন দিয়ে তারা গঠিত হয়েছে। অ্যাক্টিন আর কি? মায়োসিন। অ্যাক্টিন আর কি? মায়োসিন। তাহলে মায়োফাইব্রিল দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, একটা হলো কি অ্যাক্টিন, একটা হলো কি মায়োসিন। সো এই হলো মোটামুটি আমাদের ইয়ে নিয়ে আলোচনা। কি বলতেছি আমরা? পেশিকলা নিয়ে বলতেছি আর কি। তাহলে পেশিকলাগুলো কারা? যারা হলো স্থিতিস্থাপক হয় এবং আমার দেহের বিভিন্ন অংশকে সঞ্চালনে বা চলাচলে কি করে সাহায্য করে, তাদেরকে আমরা বলি কি? পেশিকলা। এটা আমরা শিখলাম। আরো কি শিখে আসছি আমরা? আরো শিখলাম যে এই পেশিকলা তৈরি হয় কোন থেকে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়, সেটা আমরা দেখলাম, মেসোডার্ম থেকে তৈরি হয়। আর পেশিকলার কোষগুলো কি হয়? পেশিকলাগুলো লম্বা লম্বা টাইপের হয়ে থাকবে, মানে তার যে ফাইব্রিলগুলো থাকে লম্বা লম্বা হয়। তো বা আমরা ধরনের নর্মালি চিন্তা করি পেশিকলার যে কোষগুলো আছে, সেই কোষের যে আবরণ থাকে তার নাম হয় কি? সার্কোলেমা। এবং কোষের মাঝখানে যে সাইটোপ্লাজম থাকে তার নাম হলো কি? সার্কোপ্লাজম। আর এই সার্কোপ্লাজম বা সাইটোপ্লাজমে কি থাকে? মায়োফাইব্রিল থাকে আর কি। মায়োফাইব্রিল জিনিসটা কি? এটা দুই ধরনের প্রোটিনে তৈরি। কি কি প্রোটিন? একটা হলো অ্যাক্টিন, একটা হলো মায়োসিন। সো এই হলো মোটামুটি আমরা কাকে নিয়ে? পেশিকলা নিয়ে আলোচনা করে ফেললাম আর কি। এবার চলে যাই পরবর্তী অংশ নিয়ে আমরা কথা বলি আর কি। অবশ্যই হৃদপেশি। হৃদপেশি, হ্যাঁ। তো আশা করি সকলে বুঝতে পারতেছো। ভেরি গুড।
এবার আসো, হৃদপেশি নিয়ে আমরা আলোচনা করছি। হৃদপেশি, হৃদপেশি, হ্যাঁ, পরের অংশ না হলো হৃদপেশি। হৃদ মানে কি? হৃদপিণ্ড। হৃদপিণ্ড। আর পেশি মানে তো পেশি, হৃদপিণ্ড তো পেশি, বোঝাই যাচ্ছে। তাহলে সংখ্যাটি কি হবে? হৃদপিণ্ডে যে পেশি থাকে তার নাম হলো কি? হৃদপেশি। সহজ হিসাব। হৃদপিণ্ডে যে পেশি থাকে তার নাম হলো কি? হৃদপেশি। হৃদপিণ্ডে যে পেশি থাকে তার নাম কি? হৃদপেশি। তবে একটা জিনিস মাথায় রাখবা, হৃদপিণ্ডের যে পেশি থাকে সেটা কি অটোমেটিক স্বয়ংক্রিয় হয়ে থাকে আর কি। হ্যাঁ, মানে তারা হলো অনিচ্ছিক টাইপের হয়ে থাকে, ঐচ্ছিক না, অনৈচ্ছিক। তার মানে তোমার ইচ্ছা অনুযায়ী হৃদপিণ্ড চলাচল করবে না আর কি। এটা হলো হৃদপিণ্ডের নিজস্ব সিস্টেমে সে চলাচল করবে, তার সাথে বলছে কি অনিচ্ছিক পেশি। তো এবার আসো, হৃদপিণ্ডের যে পেশিগুলো আছে সেগুলো অনেকটা দেখতে কেমন সেটা একটু দেখি আমরা। ধরো এটা হলো একটা হৃদপেশি, চিত্রটা এঁকে দেখাই। ধরো হৃদপেশি এখনো চেষ্টা করছি। মাঝখানে হলো তোমার নিউক্লিয়াস, প্রত্যেকের একটা নিউক্লিয়াস থাকবে। সেখানে টান টান দাগ। বাইরের বর্ডারটা অন্য একটা কালার দিয়ে দিই, সেটা ভালো দেখা যাবে। একটু আইডেন্টিফাই করি। এই জায়গাটার নাম হলো ইন্টারক্যালেটেড ডিস্ক, ডিস্ক। ওকে, তারপর এটা হলো নিউক্লিয়াস। তারপর আছে তোমার হলো মায়োফাইবেল। এই যে যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছ না, এগুলো হলো কি? মায়োফাইবেল। ফাইবার মানে সুতো, এখান থেকে আসছে মায়োফাইবেল, সেটা বুঝে দেখো। আর এই কালারে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর নাম হলো তোমার অনুপ্রস্থ রেখা। অনুপ্রস্থ রেখা আর কি। ওকে, সো আর এটা হলো কি তোমার শাখা, শাখা। তো আশা করি বুঝতে পারছো। চিত্রটা আমরা এঁকে ফেললাম। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমি যখন চিত্র আঁকাবো পারলে তোমরাও কিন্তু চিত্র আঁকানো শুরু করে দিবা। ওকে, তো এখানে আমরা কি কি দেখলাম আর কি, যে যে জিনিসটা দেখছি, তো আমরা হলো এক হৃদপেশি চিত্র আঁকাইছি আর কি। সো এটা একটা মাথায় রেখো আর কি, বেশ ইম্পর্টেন্ট জিনিস এটা। হৃদপেশি চিত্র আঁকেছি আর কি।
তো এই হৃৎপেশিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথম যে কথাটা আমরা বলবো যে হৃৎপেশিতে কি থাকবে? হৃৎপেশির আরেকটা নাম হলো কি মায়োকার্ডিয়াম। দেখো এখানে লিখতেছি, হৃৎপেশির আরেক নাম হলো কি মায়োকার্ডিয়াম। ওকে, মায়োকার্ডিয়াম। হৃৎপেশির আরেক নাম হলো কি মায়োকার্ডিয়াম। এক, হৃৎপেশির আরেক নাম কি মায়োকার্ডিয়াম। হৃৎপেশির আরেক নাম কি মায়োকার্ডিয়াম, এটা একটা। এবার আসো, এই যে হৃৎপেশির যে বাইরের দিক এবং ভিতরের দিকে যে আবরণ থাকবে পেশির, সো বাইরের দিকে এবং ভিতরের দিকে, সো ভিতরের দিকে থাকলে হলো এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আর ভিতরের দিকে এটা হলো ভিতরের দিকে, হ্যাঁ, ভিতরের দিকে আবরণকে বলে কি, হৃৎপেশির ভিতরের আবরণকে বলে কি এন্ডোকার্ডিয়াম। আর হৃৎপেশির বাইরের আবরণকে আমরা কি বলবো? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, এটা কোনটা? এটা বাইরের আবরণ। তাহলে হৃৎপেশির কি আর একটা নাম আছে কি মায়োকার্ডিয়াম বলতেছে। সো মায়োকার্ডিয়ামের বাইরের দিকে আবরণকে বলা হয় কি এপিকার্ডিয়াম, আর ভিতরের দিকে আবরণকে বলে কি এন্ডোকার্ডিয়াম বলা হয়ে থাকে। সো এই একটা বিষয় গেল। আর আমরা বলতেছি যে এখানে কি একটা বড় নিউক্লিয়াস কি থাকে দেখা যাচ্ছে, এখানে একটা বড় নিউক্লিয়াস বিদ্যমান থাকে, এটা একটা। আর এটা কি শিখলাম আমরা যে এদের যে আবরণটা আছে, দেখো কোষের যে আবরণ এটা, এটা না হলে সার্কোলেমা। কি নাম লিখতে পারি এখানে? সার্কোলেমা, সার্কোলেমা। এটার নাম কি সার্কোলেমা, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার দুটি কোষ, ধরো এই কোষ এবং এই কোষ, এই দুই কোষের মাঝখানে এই যে দেখো এই প্লাজমা মেমব্রেনটা দেখো অনেক পুরু হয়ে গেছে আর কি। দুই কোষের মাঝে এই কোষ এবং এই কোষ, অথবা এই কোষ এবং এই কোষ এর মাঝখানে যে প্লাজমা মেমব্রেন থাকে দেখো অনেক পুরু স্তর মতো হয়ে থাকে। এর নাম হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইন্টারক্যালেটেড ডিস্ক কি। ইন্টারক্যালেটেড ডিস্ক এটা একটা প্রশ্ন আকারে আসতে পারে, ঠিক আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক কি আমরা বলবো যে যে হৃৎপেশির যে কোষগুলো থাকে সেই কোষের দুটি কোষের মাঝখানে যে প্লাজমা মেমব্রেন থাকে অনেক সময় কি হয় যায় তারা পুরু হয়ে যায় আর কি। তো ওই পুরো অংশের নাম হলো কি ইন্টারক্যালেটেড ডিস্ক। মাথায় রাখবা শুধুমাত্র হৃৎপিণ্ডেই কি পাওয়া যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। আর কোনো ক্ষেত্রে কি পাওয়া যায় না? ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় না। সো বুঝতে পারতেছো এটা বেশি ইম্পর্টেন্ট আর কি বিষয় আর কি। সো এই হলো মোটামুটি। আর এটা আমরা বলে ফেললাম। আর হৃৎপেশি কি হয়? অমসৃণ প্রকৃতির হয়ে থাকে, মসৃণ হয় না আর কি। সো এই হলো মোটামুটি আমাদের হৃৎপেশি নিয়েও আলোচনা করা হয়ে গেল আর কি। সো এখন আমরা এটা শেষ করলাম, এখন চলো যাই স্নায়ু কোষে চলে যাচ্ছি। সো আশা করি সকলে বুঝতে পারছো। কারো কোনো কিছু কোয়েশ্চেন জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবো আর কি। ওকে, এবার স্নায়ু কোষ বা স্নায়ু কোষ না বলি আমরা, সরি, স্নায়ু স্নায়ু কলা। তো প্রথমে সেই সংজ্ঞা চলে আসি আমরা, স্নায়ু কলা কারা। ওকে, স্নায়ু কলা কারা খুব সিম্পলি চিন্তা করো। ধরো আমি চোখ বন্ধ করে আছি, তো ঘুমিয়ে আছে মনে করো, তো আমার হাতে একটা কি করছে, এখানে একটা মশা কামড় দিচ্ছে। তো হাতে যদি মশা কামড় দেয় তাহলে সেই তথ্যটা কিন্তু কোনো কিছুর মধ্য দিয়ে কি হবে আমাদের মাথায় আসলো আর কি, ঠিক আছে। কোনো কিছুর মধ্যে দিয়ে আসলে আমাদের ব্রেনে চলে আসলো। আবার আমার ব্রেন যখন বুঝতে পারলো যে আমার হাতের এইখানে একটা মশা আছে, তখন ব্রেন আবার আরেকটা নির্দেশনা দিল আমার বাম হাতকে, যে ওইখানে গিয়ে একটা থাপ্পড় মেরে আসো। এরকম একটা থাপ্পড় মেরে দিলাম আর কি। তো দেখো, যে যে পেশির মাধ্যমে কি হবে, বা পরিবেশের বাহ্যিক উদ্দীপনা, অভ্যন্তরীণ অথবা বাহ্যিক যেটাই হতে পারে, উদ্দীপনা কোথায় আসবে? আমাদের উদ্দীপনা আমরা কি করি? গ্রহণ করি এবং পরিবহন করি, এবং সেই উদ্দীপনার প্রতি আমরা কি করি? সাড়া প্রদান করি। কোনটা সাড়া? এই যে দেখছো থাপ্পড় যে মারলাম, সেটা হলো সাড়া প্রদান আর কি। তো সাড়া প্রদান করি, তো তাকে আমরা কি বলবো? স্নায়ু কলা বলবো আর কি। সহজে বোঝানো আর কি, একদম সহজে আর কি। আমরা কি বললাম যে স্নায়ু কলা হলো ওই কলা যার মাধ্যমে দেহের ভিতরে, অভ্যন্তরীণ অথবা দেহের বাইরের দিকে, বাইরের কোনো উদ্দীপনা আমাদের শরীরে আসলো এবং পরিবাহিত হলো। উদ্দীপনা আসলো, উদ্দীপনা তৈরি হলো, ধর হাতে মশা এখানে কামড় দিছে, উদ্দীপনা তৈরি হলো, সেটা এই যে পরিবাহিত হয়ে আসতেছে আসতেছে কোথায় আসলো? ব্রেনে আসলো। এখন সেটার প্রতি আমরা সাড়া প্রদান করবো কিভাবে? আমার বাম হাতকে আমি বললাম যে বাম হাত, ডান হাতের ওই জায়গায় একটা থাপ্পড় মেরে দাও, দিল থাপ্পড় মেরে আর কি। সো থাপ্পড় যে মারলো এটা হলো সাড়া প্রদান। কি প্রদান? সাড়া প্রদান। তাহলে দেহের অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনা আমার শরীরে কি হলো? পরিবাহিত হয়ে আসলো, এবং তার প্রতি আমি কি করলাম? সাড়া প্রদান করলাম। তো যে কলার মাধ্যমে এটা করা হয় সেই কলাকে আমরা কি বলবো? স্নায়ু কলা। সো তাহলে আমরা কি কি শিখলাম? এক হলো
দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপনা, ঠিক আছে, কি করলাম, পরিবাহিত করলাম, পরিবাহিত করা, এবং কি করে তার প্রতি সাড়া প্রদান করা করা ইজি। তাহলে স্নায়ুগুলো কারা? যারা হলো দেহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনা পরিবহন করতে পারে এবং তার প্রতি সাড়া প্রদান করে, তাদেরকে আমরা কি বলবো? স্নায়ু কলা বলবো। সো আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, তো এবার আসো স্নায়ু কলার একক কি সেটা একটু দেখি। স্নায়ু কলার একক। সো স্নায়ুকলার একক কি? স্নায়ু স্নায়ু স্নায়ুকলার একক হলো কি? স্নায়ুকলার অর্থাৎ স্নায়ু গঠন বা স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক কি? বলো দেখি, কে কে লিখতে পারো। গঠন ও কাজের স্নায়ুতন্ত্র বা স্নায়ুকলার গঠন ও কাজের একক কে? কে বলো দেখি, এখনো লেখো নাই, হ্যাঁ বলো তো কি? এই তো বুঝতে পারছো, নিউরন। স্নায়ুকলার গঠন ও কাজের একক হলো কি? নিউরন। আশা করি সকলে জানো এটা। স্নায়ুকলার গঠন ও কাজের একক হলো কি? নিউরন। ওকে, এখন আসো আমরা এই নিউরনের গঠন নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিউরনের গঠন। নিউরনের গঠনে আমরা আলোচনা করবো। তো নিউরনের গঠনে আমরা কি দেখবো? তিনটে অংশ দেখতে পারি আর কি। কি কি অংশ? পুরো নিউরনটিকে আমরা তিনটে অংশে ভাগ করি। এক হলো কোষ দেহ বা সোমাইট, দুই হলো কি ডেনড্রাইট, আর তিন হলো কি অ্যাক্সন। অ্যাক্সনকে আমরা এভাবে বানান না করে এভাবে লিখতে পারি। কোষ দেহ, ডেনড্রাইট আর কি অ্যাক্সন, এই তিনটে অংশে ভাগ করা হয় কি। পুরো নিউরনকে কয়টা অংশে ভাগ করে? কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। অনেকটা এরকম, এই, তারপর মনে করো এই, এই, তারপর এই, তারপর মনে করো এই, তারপর মনে করো এই, এই, এই যে চলে গেল। তো এইটা হলো কোষ দেহ, এই অংশ কোষ দেহ, এই হলো ডেনড্রাইট, এটা কোষ দেহ এক, এই দুই হলো কি ডেনড্রাইট, আর এই অংশ কি তিন, অ্যাক্সন। ওকে, তো তিনটে অংশে এদেরকে ভাগ করা যায়। সো চলো যাই আমরা গঠনকে ডিটেলস আলোচনা করে ফেলি। যদি তোমরা এটা অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো আর কি, কিন্তু এখানে এসে কিন্তু আবার ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি। ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু অনার্সে এসে আবার কিন্তু আমার ইম্পর্টেন্ট হয়ে গেছিল, পরীক্ষা কিন্তু আসে মাথায় রাখো। চলো যাই তাহলে আমরা চিত্রটা এঁকে ফেলে আর কি, সেটা একটু দেখি। তাহলে প্রথমে আমরা চিত্র আঁকাই। কোথায় আঁকাই? এখানে আঁকাই। প্লাস এখান থেকে কিছু কাভারিংস থাকবে, সেগুলো দিয়ে দিই। ওকে, তো চলো যাই আঁকা করে ফেলি। এইটুকুন অংশ হলো আমরা আমাদের কি
কি কোষ দেহ, কি ডেনড্রাইট। দেখা যায় কি, দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমরা এখান থেকে দেখাচ্ছি আর কি। এটা হলো তোমার ডেনড্রাইট। এগুলো সবগুলো ডেনড্রাইট। আর এখান থেকে এটা হলো পুরোটা অ্যাক্সন। কোষ দেহ, ডেনড্রাইট এবং কি অ্যাক্সন আর কি। তো আরো এখানে কি কি আছে, ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস পেলাম, তারপরে পাবো হলো সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন। এখানে কি তোমার থাকবে, সাইটোপ্লাজম থাকবে। ধরো এইখানে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম। আর এটা মনে করো প্লাজমা মেমব্রেন। এটা পেলাম। ওকে, তারপরে আমরা শিখবো এটার নাম হলো একজন। এখান থেকে আমরা যেটা দেখলাম, এটার নাম হলো কি একজন। এটা কি একজন, আমি তো লিখে ফেলছি। তারপর ধরো এটাও একটা একজন, একজন গেল এটা। তারপরে এই যে এই যে উপরে আবরণটা দেখতে পাচ্ছ, এটা নিউরোলেমা, নিউরোলেমা, এটা দেখলাম। আর এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটার একটা নাম আছে। চলো সেটা হলো মাইলিন আবরণ। হ্যাঁ, মাইলিন আবরণ, মাইলিন আবরণ। আর দেখো এই যে দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, তার একটা নাম আছে আর কি। তো ফাঁকা জায়গাটা, এটার নাম হলো রানভিয়ারের পর্ব। রানভিয়ারের পর্ব। আহ, এই জায়গাটার নাম হলো টেলোডেনড্রিয়ন, টেলোডেনড্রিয়ন। আর একদম শেষে দেখতে পাচ্ছ যেটা, জানি না দেখতে পাচ্ছ কিনা, সিনাপটিক নব। সিনাপটিক নব, তো আশা করি দেখতে পাচ্ছ আর কি। হচ্ছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, একটুখানি ক্রস করে দেই, পুরোটা দেখতে পারবা। ওকে, তো এখন মনে হচ্ছে দেখা যাচ্ছে আর কি। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পেলাম কি কি অংশ দেখতে পাচ্ছি, যে এই অংশটার নাম হলো কোষ দেহ। কোষ দেহ থেকে এই যে শাখাগুলো বের হয়েছে, এগুলো এগুলো এগুলোর নাম হলো ডেনড্রাইট। আর এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরো নাম হলো কি একজন। আরো কি কি অংশ দেখতে পাচ্ছ, যে এখানে কি আছে, নিউক্লিয়াস আছে মাঝখানে। তারপরে এইগুলো এখানে কি আছে, সাইটোপ্লাজম আছে। তারপরে এই আবরণের নাম হলো কি প্লাজমা মেমব্রেন আছে আর কি। তারপর দেখলাম যে এই যে এইটা তো পুরোটা হলো কি একজনের অংশ। তো একজনের আবার এটাকে আমরা কি বলতেছি, হলুদ অংশ, এটার নাম হলো একজন। আবার এটাকে যে আবরণ করে রাখছে, তার নাম হলো কি তোমার নিউরোলেমা, এইটা সেই নিউরোলেমা। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা, এটার নাম হলো মায়োলিন আবরণ আর কি। এবার এই দুইটার মাঝখানে মাঝে মাঝে মায়োলিন আবরণ নাই, যে জায়গায় নাই তার নাম হলো কি র্যানভিয়ারের পর্ব। শেষে আছে টেলোডেন্ড্রিয়ন, এবং টেলোডেন্ড্রিয়নের শেষ প্রান্তে গেছে সিনাপটিক নব। তো চলো আমরা একটি করে বর্ণনা করা শুরু করে দিই, তাহলে সেটা সহজেই বুঝতে পারবো আর কি আমরা। সো তিনটা অংশে ভাগ করছি আমরা। প্রথমে হলো কি তোমার কোষ দেহ। ওকে, কোষ দেহ নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখো, একদম সম্মুখ অংশটাই হলো কি কোষ দেহ। কোষ দেহ, এই কোষ দেহটা আকারে সবচেয়ে বড় হয়ে থাকে। এটা অনেকটা ডিম্বাকার, আয়তাকার বা বিভিন্ন ধরনের
আকৃতি, তারকাকার বিভিন্ন ধরনের আকৃতি হয়ে থাকে। এবং কোষ দেহে একটি বড় কি থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। সো এই হলো মোটামুটি কোষ দেহ। এবং কোষ দেহের সাথে কি থাকে, ডেনড্রাইট, অনেকগুলো ডেনড্রাইট কি হয়ে থাকে, বের হয়ে থাকে আর কি। সো মোটামুটি এটুকুন বললেই হবে আর কি। এবার 2 নাম্বার, ডেনড্রাইট। ডেনড্রাইটটা কি, কোষ দেহ থেকে অসংখ্য দেখো শাখা বেরিয়েছে, এগুলোকে বলে কি, ডেনড্রাইট বলা হয়। তো ডেনড্রাইটগুলো সাধারণত কি করে, অন্য একটা নিউরন থেকে উদ্দীপনা নিয়ে কোষ দেহে কি করে, প্রদান করে থাকে। অন্য একটা নিউরন থেকে উদ্দীপনা নিয়ে কাকে প্রদান করে, কোষ দেহে প্রদান করে থাকে। সেটা হলো কার কাজ, ডেনড্রাইটের কাজ আর কি। সো দেখতে পাচ্ছ সেগুলো অসংখ্য কিছু ডেনড্রাইট বিদ্যমান থাকে আর কি। সেটা গেল। এবার 3 নাম্বারটা চলে যাচ্ছে আমরা, একজন। সহজ, এত কঠিন না, খুবই সিম্পল আর কি। একজন থেকে আমরা বেশ কিছু কথা বলে দিতে পারি আর কি। দেখো, কোষ দেহ থেকে যতগুলো ডেনড্রাইট বেরোছে তার মধ্যে ডেনড্রাইট গুলো ছাড়া যে একটা লম্বা তন্তু চলে গেছে আর কি, তাহলে কি তন্তু, লম্বা তন্তু। ওই লম্বা তন্তুর নাম হলো কি, একজন বলতেছে আমরা। ঠিক আছে, কোষ দেহতে ডেনড্রাইট গুলো ছাড়া যে লম্বা একটা তন্তু চলে গেছে তার নাম হলো কি, একজন বলতেছে। ওকে, একটা গেল। দেখো, এবার আসো তারপরে পয়েন্টে, যে একজনটাকে আবার আবরণ করেছে একটা আবরণ, দেখছো, এটা তো একজন, এই হলুদটা হলো একজন, এটাকে আবার দেখো এটা আবরণ করে রাখছে, একজনকে আবার একটা আবরণ আছে, তো সেই আবরণ নাম হলো কি, তোমার নিউরোলেমা। কি নাম, নিউরোলেমা। নিউরোলেমা, বুঝো বিষয়টা। আমরা তো দেখাচ্ছি, ধরো তো আমি এটাকে একজন ধরলাম আর কি, আমি জাস্ট আলাদা করে আবার দেখাচ্ছি আর কি। এই একজন, একজনকে আবার আবরণ করে রাখছে, এরকম একটা আবরণ আছে না, এই যে আবরণটা, এটার নাম হলো কি, তোমার নিউরোলেমা। কি নাম, নিউরোলেমা। যেখানে 2 লিখে দিলাম, এখানে লিখে দিলাম 2, নিউরোলেমা। লম্বা তন্তু হলো 1, এই নিজেই হলো লম্বা তন্তু, এটা কি, 1। ওকে, এবার আসো, দেখো, এই একজন এবং এই যে নিউরোলেমা, এর মাঝখানে একটা আবরণ, দেখো আরেকটা আবরণ আছে। ওকে, আরেকটা কি রয়েছে, আবরণ রয়েছে আর কি। দেখো, এটা হলো কি তোমার একজন, এটা হলো একজন, আর এটা হলো কি, নিউরোলেমা। এই দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গাটা, এই যে পুরো দেখতে পাচ্ছি এখানে এই অংশটা, হ্যাঁ, এই অংশটা পুরোটা, এটা এই অংশ, এটার নাম হলো কি, তোমার হলো কি, হ্যাঁ, এর নাম হলো মাইলিন আবরণ। কি আবরণ, মাইলিন আবরণ। কারণ দেখো, আমরা এখানে কি বলবো, একজন এবং নিউরোলেমা, একজন এবং এই যে নিউরোলেমা, এই দুইটার মাঝখানে যে একটা আবরণ থাকে তার নাম হলো কি, 3 নম্বর দিচ্ছি এটা, মাইলিন আবরণ। মাইলিন আবরণ। ওকে, একজন এবং তোমার হলো নিউরোলেমা, এর মাঝখানে যে আবরণ আছে তার নাম হলো কি, মাইলিন আবরণ আর কি। তো আশা করি বুঝতে পারছো আর কি। এবার আসো তারপরে অংশ চলে যাচ্ছে আমরা। সো মাঝে মধ্যে দেখা যাচ্ছে আবার এখানে মাইলিন আবরণ নাই, দেখো এটার পরে আবার এইটা, এটা আমি এই অংশ দেখাচ্ছি, ধরো এইটা হলো একটা দেখাচ্ছি, এটা এটা দেখাচ্ছি মনে করি এটা। ওকে, মাঝে মাঝে কিনে আবার মাইলিন আবরণ নেই, এই জায়গাটা কিন্তু মাইলিন আবরণ নাই, এই জায়গাটা নেই। এই জায়গার নাম হলো র্যানভিয়ারের পর্ব। কি পর্ব, র্যানভিয়ারের, র্যানভিয়ারের পর্ব। ওকে, সো তাহলে আমরা 4 নামে শিখলাম কি, র্যানভিয়ারের পর্ব। ওকে, র্যানভিয়ারের পর্ব আমরা শেষ করলাম। এবার আসো, একটা নিউরন, এই একজনের শেষ প্রান্ত, এই জায়গাটার নাম হলো টেলোডেন্ড্রিয়ন, এবং টেলোডেন্ড্রিয়ন থেকে আবার অনেকগুলো শাখা বেরোয়েছে, তার নাম হলো সিনাপটিক নব। সো এখানে যেটা হয় আর কি, একটা নিউরনের শেষ প্রান্ত, ধরো এটা টেলোডেন্ড্রিয়ন বা সিনাপটিক নব, আর আরেকটা নিউরনের শুরুর প্রান্ত আর কি। সো এই শুরুর যে জয়েন্টটা আছে তার একটা নাম আছে, তার নাম হলো কি, সিনাপস। কি নাম, সিনাপস। এরকম আলাদা করে দেখাচ্ছে এখানে, সিনাপস। সিনাপস, তাহলে দেখো, দুটো নিউরনের মাঝখানে যে সংযোগস্থল থেকে তার নাম হলো কি, সিনাপস। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের এটা নিয়ে আলোচনা করা হয়ে গেল আর কি। সো আমরা একটু ফাইনালি এটা নিয়ে রিভিউ করতে পারি আর কি। সো প্রথমে আমরা কি বললাম, যে একটা নিউরন এর 3টে অংশ আছে, কি কি, এক হলো কোষ দেহ, 2 হলো ডেনড্রাইট, 3 হলো একজন। প্রথমে আমরা কোষ দেহের কথা বললাম, যে কোষ দেহের আকৃতি কেমন হয়, এটা আয়তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বা তারকাকার হতে পারে,
গোলাকার হতে পারে, এই ধরনের হয়ে থাকে, এবং তার মাঝখানে একটা বড় নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, আর অন্যান্য উপাদান থাকে, তোমার হলো ধরো এন্ডোপ্লাজম, রেটিকুলাম থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, বিভিন্ন উপাদান এখানে থাকতে পারে আর কি। আর তাদের যে আবরণ, সেই আবরণ হয় কি প্লাজমা মেমব্রেন আর কি। এবার আসো 2 নম্বর শিখলো ডেনড্রাইট। তো একজন থেকে অসংখ্য শাখা বের হয়, এগুলোর নাম হলে কি ডেনড্রাইট বলা হয়। একজন থেকে অসংখ্য শাখা বের হয়, তার নাম কি ডেনড্রাইট। ডেনড্রাইটের কাজ কি? অন্য একটা নিউরন থেকে উদ্দীপনা নিয়ে এসে এই নিউরনে প্রদান করবে, কোষ দেহকে প্রদান করবে, সেটা কি ডেনড্রাইটের কাজ। তো 3 নম্বর, সেটা কি একজন। আমরা বলছি কোষ দেহ থেকে ডেনড্রাইট ছাড়া অন্য যদি লম্বা যে সুতোটা বেড়েছে, হলুদটা দেখতে পাচ্ছ, তার নাম হলো কি তোমার একজন। তো এই একজন একটা আবরণ দ্বারা আবৃত থাকে আর কি। এই যে আবরণ, এই আবরণের নাম হলো কি নিউরোলেমা। এবং একজন এবং নিউরোলেমার মাঝখানে যে ফাঁকা আবরণটা আছে, তার নাম হলো তোমার মাইলিন আবরণ আর কি। এবার দেখো মাঝে মাঝে কিন্তু দেখো নিউরোলেমা থাকে না, এই জায়গা নাই, এই জায়গা নাই, এই জায়গা নাই, ওই ফাঁকা জায়গার নাম হলো কি র্যানভিয়ারের পর্ব। কি পর্ব? র্যানভিয়ারের পর্ব। আর একজনের শেষ প্রান্তের দিকে কি থাকে? টেলোডেনড্রন থাকে, এবং তারপরে কি থাকে? সিনাপটিক নার্ভ থাকে আর কি। তো এখন এই দুটি নিউরনের শেষ প্রান্ত, একটি শুরু প্রান্ত, একটি শেষ প্রান্ত, যে জায়গায় সংযুক্ত থাকে তার নাম হলো কি সিনাপস বলা হয়। কি বলা হয়? সিনাপস। তো এই হলো মোটামুটি আমাদের এগুলো নিয়ে আলোচনা করা। তো যাই হোক, তোমরা মনে হয় অনেক ক্লান্ত, খুব কি উপস্থিতি নাই, ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। রমজান মাসে সবার একটু ক্লান্তি লাগে, এটাই স্বাভাবিক আর কি। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিই আর কি। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সেটা ঠিক আছে। তো যাই হোক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।